প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় অর্থাৎ কাজ ক্ষমতা শক্তি, এখানে বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে শক্তি, শক্তির বিভিন্ন রূপ, বিভব শক্তি ও গতিশক্তি, সেই সাথে শক্তির নিত্যতার সূত্র, এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা মূল ক্লাসে ফিরে যাচ্ছি। তো একটু খেয়াল করো। তো প্রথমেই আমাদের যে বিষয়টা আসছে সেটা হচ্ছে শক্তির বিভিন্ন রূপ। দেখো এখানে শক্তির বিভিন্ন রূপ বলতে কি বোঝায়। তো আমরা যে শক্তিগুলো দেখতে পাই সেই শক্তিগুলো সাধারণত সৌরশক্তি থেকে আসে। সকল শক্তির মূল উৎস হচ্ছে সৌরশক্তি। এখান থেকে বিভিন্ন রকমের শক্তিতে রূপান্তরিত হয়। তো যেমন আমরা যে খাবারটা খাই সেখানে কিন্তু খাবারটা আমরা রাসায়নিক শক্তি হিসেবে গ্রহণ করি। এরপরে এই খাবারটা থেকে শক্তি তৈরি হয় এবং সেই শক্তি দিয়ে আমরা কি করি? দৌড়াদৌড়ি, হাঁটাহাঁটি, কথা বলা, বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকি। তো এই শক্তির বিভিন্ন রূপ অর্থাৎ শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শুধু এক প্রকার শক্তি থেকে অন্য একাধিক প্রকার শক্তিতে রূপান্তর করা যায়। তো শক্তির বিভিন্ন রূপ কি কি? যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে যান্ত্রিক শক্তি, এরপরে তাপ শক্তি, তারপরে শব্দ শক্তি, আলোক শক্তি, চৌম্বক শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি, তারপরে নিউক্লিয় শক্তি এবং সৌরশক্তি। এই যেগুলো হচ্ছে শক্তির বিভিন্ন রূপ। তো এই শক্তির টোটাল যে পরিমাণ সেটা কিন্তু আসলে সৌরশক্তি। এই সৌরশক্তি থেকে বিভিন্ন ধরনের শক্তিতে স্টোর হয় এবং সেখান থেকে অন্য অন্য একাধিক প্রকার শক্তিতে রূপান্তর হয়। যেমন আমরা যদি রাসায়নিক শক্তির কথা বলি, আমরা যে খাবারটা খাই সেটা রাসায়নিক শক্তি হিসেবে আমাদের শরীরে প্রবেশ করে এবং আমরা যখন এই রাসায়নিক শক্তি এখান থেকে কি হয়, যখন আমরা এই রাসায়নিক শক্তিটা আস্তে আস্তে কি হয়, গতিশক্তি, তাপ শক্তি, আলোক তারপর হলো এই ধরনের বিভিন্ন ধরনের শক্তিতে রূপান্তরিত হয়। তো ঠিক একইভাবে এই শক্তিগুলোর মূল উৎস হচ্ছে সৌরশক্তি এবং এই শক্তিকে বিভিন্ন ধরনের খাদ্য বা বিভিন্ন ধরনের পদার্থের মধ্যে, যেমন আমরা যদি বলি রাসায়নিক শক্তি, যেমন আমরা পেট্রোল, ডিজেল, বিভিন্ন ধরনের পদার্থ খুঁজে পাবো যেগুলোর মধ্যে রাসায়নিক শক্তি হিসেবে শক্তি থাকে। আমরা এগুলো গাড়িতে ব্যবহার করি, গাড়িতে যখন জ্বালানি হিসেবে পেট্রোল ব্যবহার করি এবং এটা রাসায়নিক শক্তি, এর মধ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তাপ উৎপন্ন হয় এবং সেই শক্তি উৎপন্ন হয়, সেই শক্তিটা গাড়িকে গতিশীল করে বা গাড়ি থেকে তাপ শক্তি উৎপন্ন হয়, শব্দ শক্তি উৎপন্ন হয়, বিভিন্ন ধরনের শক্তিতে রূপান্তরিত হয়। তো শক্তির বিভিন্ন রূপ, এই হচ্ছে বিষয়টা। তো এরপরে আমরা বিভব শক্তি নিয়ে কথা বলবো। তো আমাদের আসলে এই চ্যাপ্টারে বিভিন্ন ধরনের শক্তির রূপ থাকলেও আমাদের মেইন জিনিস যেটা, সেটা হচ্ছে যে বিভব শক্তি এবং গতিশক্তি, এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা এখানে আলোচনা করব। তো বিভব শক্তি কি? বিভব শক্তি হচ্ছে যে কোনো একটি বস্তু তার স্বাভাবিক অবস্থা থেকে যখন বল প্রয়োগের মাধ্যমে অন্য কোনো অবস্থায় নিয়ে যাওয়া হয়, তখন এই বস্তুটির মধ্যে কিছু পরিমাণ শক্তি সঞ্চিত হয় এবং এটাকে যখন আমি স্বাধীনভাবে ছেড়ে দেব, তখন আবার সে নিজেই কাজ করার সামর্থ্য লাভ করে বা অ্যাবিলিটি অর্জন করে। এটাকে বলা হয় বিভব শক্তি। বিভব শক্তিতে তাহলে কি? বিভব শক্তি হচ্ছে যে কোনো একটি বস্তুকে তার স্বাভাবিক অবস্থা থেকে যখন বল প্রয়োগের মাধ্যমে অন্য কোনো অবস্থানে নিয়ে যাওয়া হয়, এর মধ্যে তখন কি হয়, শক্তি সঞ্চিত হয়। আর এরপরে যখন আবার স্বাধীনভাবে ছেড়ে দেওয়া যায়, তখন সেই বস্তুটি আবার নিজেই কাজ করার সামর্থ্য লাভ করে। তার মানে এই শক্তির এই যে শক্তিটা আমরা দেখলাম সেটা হচ্ছে বিভব শক্তি। তো বিভব শক্তি যদি আমরা অভিকর্ষের বিরুদ্ধে হয় সেটাকে বলা হয় অভিকর্ষ বিভব শক্তি, আর যদি অভিকর্ষের বিরুদ্ধে না হয় সেটাই এমনিতেই আমরা বিভব শক্তি বলতে পারি। যেমন আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে m কেজি ভরের একটি বস্তু ভূমিতে আছে। এরপরে এটাকে যখন আমি বল প্রয়োগ করব, এই বস্তুটি কি হবে, যদি এই জায়গায় ওঠে, অর্থাৎ বল প্রয়োগ করে আমি এই জায়গায় তুললাম, তবে এই জায়গা থেকে যখন আমি এটাকে ছেড়ে দেবো তো স্বাধীনভাবে, তখন দেখবে যে আবার নিজেই কাজ করতে সক্ষম হবে। অর্থাৎ বস্তুটিকে এখানে আমরা তুললে কিন্তু বল প্রয়োগ করতে হয়েছে। এই বল প্রয়োগের ফলে এর মধ্যে কিছু শক্তি সঞ্চিত হবে এবং সেটা যখন আবার স্বাধীনভাবে ছেড়ে দেবো তখন আবার সে নিজেই কাজ করতে সক্ষম হবে বা নিজের দিকে পড়ে যাবে। তো এটা হলো এক ধরনের, এটাকে বলা হয় অভিকর্ষ বিভব শক্তি। তা আমরা এই অভিকর্ষ বিভব শক্তিতে কীভাবে কাউন্ট করবো? যেমন এখানে একটা জিনিস খেয়াল করো, এই বস্তুটির ভর হলো m কেজি আর এইখান থেকে উচ্চতা হলো h। আমি যদি এই বস্তুটাকে এইখানে উঠাই,
ঠিক আছে, আমি এই জায়গায় উঠালাম। তাহলে এখানে অভিকর্ষ, এখানে কি থাকবে, যেহেতু অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজ করা হলো এই জন্য অভিকর্ষ ত্বরণ থাকবে। তাহলে আমরা বিভব শক্তিকে প্রকাশ করি ভি দ্বারা। বিভব শক্তি কি দ্বারা প্রকাশ করি? ভি দ্বারা। তাহলে ভি হচ্ছে এম জি এইচ। তাহলে ভি হচ্ছে এম জি এইচ। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, ভি ইকুয়াল কি এম জি এইচ। কেমনে হলো? তো আসলে আমরা মূলত যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে আমরা জানি কাজ হচ্ছে এফ এক্স, কিন্তু এখানে যেহেতু এক্স উপরের দিকে, তাহলে এফ হলো এম জি, আর এইচ যদি বলি আমি তাহলে এম জি এইচ। বিভব শক্তি হচ্ছে এম জি এইচ। তোমরা নিশ্চয়ই জানো যে কাজের একক বা শক্তির একক হচ্ছে জুল, তাহলে এটার একক হবে জুল। ঠিক আছে, তাহলে এটা হলো বিভব শক্তি। আর একটা বিভব শক্তি তাহলে আমরা কিভাবে হিসাব করব? যে কোনো একটি বস্তুর ভর, অভিকর্ষ ত্বরণ এবং উচ্চতা, এই তিনটির গুণফলকে আমরা বিভব শক্তি বলতে পারি। ঠিক আছে, তো এটা যদি বিভব শক্তি বুঝে থাকো, তারপরে আমরা আরেকটা জিনিস খেয়াল করবো। তো বিভব শক্তি যদি উপরের দিকে হয় সেটাকে আমরা অভিকর্ষ বিভব শক্তি বলি। আর এই যেমন এখানে একটি স্প্রিং আমরা দেখতে পাচ্ছি, স্প্রিংটার দৈর্ঘ্য হচ্ছে এল। এটাকে যখন আমি বল প্রয়োগ করলাম, দেখো এই যে বল প্রয়োগ করে এটাকে আমি বেশি সংকুচিত করছি, তাহলে বল প্রয়োগের ফলে এটা সংকুচিত হয়েছে, এক্স পরিমাণ সরে এসেছে। তাহলে এখানে আবার যদি আমি এটাকে ছেড়ে দেই তাহলে সে নিজেই কাজ করতে সমর্থন মানে সক্ষম হবে। তাহলে এই ধরনের এখানে যে শক্তিটা আমরা দেখতে পাচ্ছি সেটাও কিন্তু এক ধরনের বিভব শক্তি। তাহলে আমরা এখানে বিভব শক্তি সম্পর্কে জানলাম এবং অভিকর্ষ বিভব শক্তি সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করলাম। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা এরপরে গতিশক্তি নিয়ে কথা বলবো। তাহলে গতিশক্তিটা কি? আসলে গতিশক্তি হচ্ছে এমন একটি জিনিস, যেমন মনে করো এই জায়গায় একটি বস্তু আছে, এই বস্তুটার উপরে যদি বল প্রয়োগ করা হয়, এটা আদিবেগ হচ্ছে ইউ। এখন এই বস্তুটাকে যদি বল প্রয়োগ করা হয়, বল প্রয়োগ করলে এটা একটি গতি অর্জন করবে। কি হবে? মনে করো বল প্রয়োগ করলাম এফ, বল প্রয়োগ করার ফলে এখান থেকে এসে ভি, বস্তুটা এখানে আসলো এবং ভি বেগ প্রাপ্ত হলো। ঠিক আছে, এখানে কি হলো? একটি বস্তু এই জায়গায় আছে, আদিবেগ ছিল ইউ, এইটার উপর বল প্রয়োগ করার ফলে বস্তুটির বেগ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ভি হয়েছে, তাই না? তাহলে এই যে বস্তুটার উপর বল প্রয়োগের ফলে যে কাজ করার মানে একটা বেগ অর্জন করলো, কোনো একটি বস্তুর উপর যখন বল প্রয়োগ করা হয় বস্তুটির একটা বেগ অর্জন হয় বা গতি অর্জন করে। ঠিক আছে, এই গতির জন্য যে কাজ করার সামর্থ্য লাভ করে তাকে বলা হয় গতিশক্তি। কোনো একটি বস্তু তার গতির জন্য যে কাজ করার সামর্থ্য লাভ করে তাকে বলা হয় গতিশক্তি। তাহলে গতিশক্তি কি? কোনো একটি গতিশীল বস্তু তার গতির জন্য যে কাজ করার সামর্থ্য লাভ করে তাকে বলা হয় গতিশক্তি। ওকে, তাহলে গতিশক্তি বিষয়টা আমরা যে একটি সমীকরণ আছে সেটা হচ্ছে ইকে ইকুয়াল হাফ এম ভি স্কয়ার। গতিশক্তি ইকুয়াল হচ্ছে টি ইকুয়াল হাফ এম ভি স্কয়ার। এই বিষয়টা আমরা এখন মানে প্রমাণ করব। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখতে পাচ্ছ যে এই যে এম ভরের একটি বস্তু, ইউ মানে আদিবেগ হলো স্থির অবস্থায় আছে, অথবা ইউ হলো ইউ আদিবেগে চলছে। এর উপরে যখন বল প্রয়োগ করা হলো বস্তুটি এই অবস্থান থেকে এস মিটার দূরে সরে গিয়ে এখানে একটা বেগ প্রাপ্ত হলো। তাহলে বল প্রয়োগ করলে কিন্তু বেগ বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো এখানে তাহলে অবশ্যই কাজ সম্পন্ন হয়েছে। আমরা বল প্রয়োগ করছি কতটুকু? এফ বল প্রয়োগ করা হয়েছে আর সরণ হয়েছে এস। তাহলে আমরা বলতে পারি কাজ হয়েছে, কাজ কি? কাজ হচ্ছে ডাব্লিউ সমান সমান এফ এস। তো এখানে ডাব্লিউ যদি এফ, ডাব্লিউ যদি এফ এস হয়, এই ডাব্লিউ, এটাকে আমরা ডাব্লিউ না লিখে আমরা কি লিখতে পারি? টি লিখতে পারি। ঠিক আছে, টি ইকুয়াল এফ এস। তো এফকে যদি আমি ভেঙে দিই তাহলে লেখা যায় এম এ এস। ঠিক আছে, তাহলে দেখো টি ইকুয়াল কি হয়েছে? এম এ এস। তো এবার এখানে যেটা আদিবেগ হলো ইউ, সেই বেগ হলো ভি। তো এখানে আমরা গতির সমীকরণ থেকে পাই, গতির সূত্র থেকে, গতির সমীকরণ থেকে যদি আমি নেই তাহলে গতির সমীকরণ থেকে পাই কি পাওয়া যায়? তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস টোয়াইস এ এস। তো এটা কিন্তু আমরা লিখতে পারি, অর্থাৎ এখানে দেখো বেগ প্রাপ্ত হয়েছে ভি, এখানে আদিবেগ ছিল ইউ, তাহলে অবশ্যই এখানে ত্বরণ হয়েছে। সো এখানে ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস টোয়াইস এস। তো এখানে কিন্তু আদিবেগ যদি জিরো হয়, স্থির অবস্থায় থাকে, তাহলে আমরা সুতরাং আমরা লিখতে পারি ভি স্কয়ার ইকুয়াল এটা হলো জিরো প্লাস টোয়াইস এ এস। ঠিক আছে, তাহলে টোয়াইস এ এস ইকুয়াল হচ্ছে ভি স্কয়ার
বা এ এস ইকুয়াল হচ্ছে ভি স্কোয়ার বাই টু। তো এখানে দেখো আমরা একটা মান পেয়েছি, সেটা হলো এস ইকুয়াল ভি স্কোয়ার বাই টু। তো এবার আমি যদি এখানে এই যে সুতরাং এখানে আমরা টি ইকুয়াল পেয়েছিলাম, এটা যদি একটা সমীকরণ দিয়ে রাখি, টি ইকুয়াল এম এ এস, এইটা যদি আমরা এই সমীকরণে যদি আমরা এ এস এর মানটা বসিয়ে দিই, তাহলে এক নঙে এ এস এর মান বসিয়ে আমরা কি পাইলাম দেখো, এখানে যদি মান বসাই তাহলে টি ইকুয়াল এম এ এস, আর এম থাকলো এ এস এর পরিবর্তে আমরা কি লিখবো, ভি স্কোয়ার বাই টু। তাহলে এখানে আমরা পাচ্ছি হাফ এম ভি স্কোয়ার। সুতরাং টি ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। তাহলে এই যে গতিশক্তি, অর্থাৎ গতিশক্তি হলো টি ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। এই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করছি। তো এখানে দেখো এম ভরের একটি বস্তুর উপর এফ বল প্রয়োগ করা হয়েছে। এর আগে এটা আদিবেগ ছিল 0 এবং এফ বল প্রয়োগ করার ফলে বস্তুটির এস স্মরণ ঘটলো এবং শেষ বেগ ভি প্রাপ্ত হলো। তাহলে এখানে কাজ সম্পন্ন হয়েছে, যেহেতু বল প্রয়োগ করা হয়েছে এবং স্মরণ হয়েছে, তাহলে বল এবং স্মরণের গুণফলকে কাজ বলে। সো টি ইকুয়াল এফ এস। তাহলে এফ কে যদি ভেঙে দেই এম এ এস, ঠিক আছে, এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। গতির সমীকরণ থেকে এখানে যেহেতু শেষ বেগ ভি, আদিবেগ ইউ, সো এখানে ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস টো ওয়াই জে এস লিখতে পারি। তাহলে ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার এর মান হলো 0 প্লাস টো ওয়াই জে এস। টো ওয়াই জে এস কে এপাশে নিয়েছিলাম, এ পাশে ভি স্কয়ারকে পাঠালাম, ঠিক আছে। তাহলে এ এস ইকুয়াল হচ্ছে ভি স্কয়ার বাই টু। তাহলে এই যে এ এস এর মান যদি আমি 1 নং সমীকরণে বসাই, তাহলে টি ইকুয়াল এম এ এস, তাহলে এম থাকলো, এ এস এর মান হচ্ছে ভি স্কয়ার বাই টু। সো এখানে এই যে হাফটা আমি সামনে নিয়ে আসলাম, এম ভি স্কয়ার, তাহলে টি ইকুয়াল হাফ এম ভি স্কয়ার। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এটা হলো গতিশক্তি। ওকে, তো এরপরে আমাদের যে বিষয়টা মানে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা গতিশক্তি জানলাম এবং বিভব শক্তি জানলাম। তো এখানে আমরা একটু আগে একটা স্প্রিং এর বিষয় দেখেছিলাম, সেটা একটু ক্লিয়ার করি। দেখো 10 কেজি ভরের একটা বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে একটা স্প্রিং এর উপর পড়লো। তো স্প্রিং ধ্রুবক হচ্ছে কে, এর মান হলো এত, সেটি কতটুকু সংকুচিত হবে। অর্থাৎ যদি একটা স্প্রিং হয় এরকম একটা স্প্রিং, তো এই 10 কেজি ভরের একটা বস্তু এখানে পড়লো, ঠিক আছে। এই স্প্রিংটা অবশ্যই সংকুচিত হবে, কতটুকু সংকুচিত হবে সেটা আমরা বের করব। ধরি স্প্রিংটি x মিটার সংকুচিত হবে, ঠিক আছে। কতটুকু সংকুচিত হবে, x মিটার। তাহলে আমরা জানি যে ভি ইকুয়াল হাফ কে এক্স স্কয়ার। দেখো ভি ইকুয়াল হাফ কে এক্স স্কয়ার। তো এখানে কি কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে এম দেওয়া আছে 10 কেজি, ভি দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, তারপরে কে দেওয়া আছে স্প্রিং ধ্রুবক 1 লাখ জুল পার বর্গমিটার, ঠিক আছে, জুল পার বর্গমিটার। তো প্রথমে আমাদেরকে বের করতে হবে ভি কত, ভি মানে বিভব শক্তি কত। তো আমরা জানি, এটা 1 নম্বর সমীকরণে রাখলাম। আমরা জানি বিভব শক্তি ভি ইকুয়াল এম জি এইচ। এম কত, এম হচ্ছে 10 গুণন জি হচ্ছে 9.8, এবং এটা এখানে কি হয়েছে দেখো, সরি আমরা এখানে বিভব শক্তি না গতিশক্তি বের করব। গতিশক্তি আমরা কি দিই, গতিশক্তি হলো টি ইকুয়াল হাফ এম ভি স্কয়ার। তো হাফ এম হলো 10 কেজি আর ভি এর মান হচ্ছে 10 তার উপর স্কয়ার। তাহলে আমরা এখানে পাচ্ছি 5 গুণন 100 সমান হচ্ছে 500 জুল। তো এখানে এই টি, সুতরাং আমরা 1 নং সমীকরণে
1 নং এ টি এর মান বসাই, এক্ষেত্রে আমরা কি পাই? টি ইকুয়াল হাফ কে এক্স স্কোয়ার। তো এখানে টি এর মান হলো 500 ইকুয়াল হাফ কে এর মান 1 লাখ গুণন এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এখানে যদি আমি একটু হিসাব করে নিই তাহলে 1 লাখ এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে 1000। তাহলে এক্স স্কোয়ার সমান সমান 1000 বাই 1 লাখ, 1000 বাই 1 লাখ। ঠিক আছে, আমরা 3 শূন্য কেটে দিলাম, তাহলে আসতেছে 0.01, হ্যাঁ তো এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1/100। এটাকে আমরা 1/10 তারপরে স্কোয়ার দিতে পারি, ওভার থেকে স্কোয়ার বাদ, তাহলে এক্স ইকুয়াল হচ্ছে 1/10 সমান সমান 0.1 মিটার। তাহলে 0.1 মিটার সংকুচিত হবে। কতটুকু সংকুচিত হবে? 0.1 মিটার। তাহলে এখানে আমরা কিভাবে পেলাম এটা? এই যে স্প্রিংটি সংকুচিত হবে কতটুকু সেটা আমরা এক্স মিটার ধরে নিলাম। তাহলে টি ইকুয়াল হাফ কে এক্স স্কোয়ার, এটা 1 নম্বর সমীকরণ। এখানে এম দেওয়া আছে 10 কেজি, ভি দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, কে দেওয়া আছে 1 লাখ জুল পার বর্গমিটার, আর ভি অথবা টি আমরা এখানে টি এ দিতে পারি। হ্যাঁ, টি দিলাম। তাহলে গতিশক্তি, এখানে কিন্তু গতি, এটা বেগ দেওয়া আছে যেহেতু, তাহলে গতিশক্তি হবে টি ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। হাফ এম ভি স্কোয়ারের মান বসিয়ে দিয়ে 500 জুল পেলাম। তাহলে এই গতির জন্যই কিন্তু এটা সংকুচিত হবে, ঠিক না? তাহলে টি ইকুয়াল হাফ কে এক্স স্কোয়ার, তাহলে এটা হলো 500, হাফ কে হচ্ছে 1 লাখ, এক্স স্কোয়ার রাখলাম। তো এটার সাথে এটা গুণ করে দিলে কত হয়? 1000, আর এখানে থাকলো 1 লাখ এক্স স্কোয়ার সমান সমান নিচে চলে আসলো, 3 শূন্য কেটে দিলাম, থাকলো 1/100, 1/10 তারপরে স্কোয়ার কাটা, এক্স ইকুয়াল 1/10 সমান সমান 0.1 মিটার। তাহলে এটা হলো এইভাবে এটা সংকুচিত হবে। তো আশা করছি বুঝতে পেরেছো। এরপরে আমরা শক্তির নিত্যতার সূত্র যেটা, সেটা নিয়ে একটু কথা বলবো। শক্তির নিত্যতার সূত্র কি? অর্থাৎ আমরা যে শক্তি দেখলাম, বিভিন্ন রকমের শক্তি দেখেছি, গতিশক্তি, বিভব শক্তি, বিভিন্ন ধরনের শক্তি রয়েছে। তো শক্তির নিত্যতার সূত্র হচ্ছে যে শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, একে এক প্রকার শক্তি থেকে অন্য একাধিক প্রকার শক্তিতে রূপান্তর করা যায় মাত্র। এদের শক্তির পরিমাণ নির্দিষ্ট, এটা অপরিবর্তনীয়। তাহলে শক্তির নিত্যতার সূত্র কি? শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, একে এক প্রকার শক্তি থেকে অন্য একাধিক প্রকার শক্তিতে রূপান্তর করা যায়। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা এই শক্তির নিত্যতার সূত্রের যে গাণিতিক ব্যাখ্যা এবং এর নিত্যতার সূত্রের যে প্রমাণ, আমরা শক্তির সংরক্ষণশীলতা নীতি পরবর্তী ক্লাসে ব্যাখ্যা করব এবং প্রমাণ করব। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং আমার চ্যানেলে তোমরা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, যাতে পরবর্তী ক্লাস দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটিতে কমেন্ট এবং লাইক দিবে। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।